কি মনে হয় স্যার, একটার পর একটা গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে রাজ্যে, আমরা দেখছি, কেন এই পরিস্থিতি, কি মনে হয় আপনার? প্রথমত আইন নিজের হাতে তুলে নেওয়া মানুষের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। 2021 ভোটের পর 2024 ভোটের পর আইন নিজের হাতে নিয়েছে। বিভিন্ন জায়গায় এমএলএরা যারা, তারা আইন নিজের হাতে নিতে বলেছে। আমি বিভিন্ন কারণগুলো বলেছে যে যাকে ইচ্ছা পেটাও আমরা দেখে নেব। মানে ইনফ্যাক্ট আমি এই দমদমে বসে আছি, এখানকার এমএলএ সেও বলেছে, এখানেও বহু লোক ঘর ছাড়া ছিল। আপনি জানেন এবছরও আমাদের বহু লোক ঘর ছাড়া, এবং পঞ্চায়েত ভোটের পরও তাই হয়েছে। এটা একটা কিছু লোককে আস্থা দেওয়া যে দেখো পুলিশ প্রশাসন কিছু নেই, আমরা আছি, যাকে ইচ্ছা পেটাও। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ওভারঅল মানুষের পুলিশের প্রতি আস্থা চলে গেছে। জানেন যে একটা ছোটোখাটো চুরি, যেমন ধরুন আগে আপনি কাবুলিওয়ালা সিনেমা দেখছেন, সেখানে কালী ব্যানার্জি কয়েক মাসের জন্য চুরি করেছে, কয়েক মাসের জন্য জেল হয়েছে। আজকের দিনে লোকে জানে যে চুরির জন্য জেল হয় না, কারণ বিচার ব্যবস্থায় এত সময় নেয় যে চুরি ছোটোখাটো, যার পকেট পয়সা নেই সে জেলে ঢুকলো, সে আর 10 বছরে বেরোতে পারবে না, তার হয়তো কোনো উকিলও আসবে না। যদি কারো পকেটে পয়সা থাকে সে খুন করেও ছাড়া পেয়ে যাবে। যেমন ধরুন কামদুনি, মধ্যমগ্রাম, গেদে। এবার ধরুন সাধারণ মানুষ দেখছে যে তাহলে পুলিশের কাছে দিয়ে কোনো লাভ নেই, তা আমি নিজের হাতে অস্ত্র তুলে নিই, এবং যাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে, এই আছে, তারা দেখছে আমি পিটারে তো আমাকে এমএলএ বাঁচিয়ে দেবে, তো ধরে পিটিয়ে দিই, কারণ এমনি পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। তৃতীয় সেটা হলো বিচার ব্যবস্থার উপর কিন্তু মানুষের ভরসা কিন্তু উঠে যাচ্ছে। আমাদের বিচার ব্যবস্থার বিরুদ্ধে মানুষের বলার কিছু নেই, কিন্তু আপনি ওভারঅল একটা সার্ভে করে দেখুন, মানুষের বিচার ব্যবস্থার উপর উঠে যাচ্ছে বলেই মানুষ কিন্তু আজকাল থানায় যাচ্ছে না, বা ছোটোখাটো কেস হলে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে নিচ্ছে। যার থেকে এই সালিশি সভা তৈরি হচ্ছে, এবং এই সালিশি সভায় এই বিচার করছে কতগুলো মানে উন্মাদ, তারা বিচার করছে, সেখানে এই জিনিসটা যাচ্ছে। এবার একটা জিনিস আমি অ্যাড করব, ভাঙড়, আমরা জানি এর আগে ভাঙড় থেকে নানান রাজনৈতিক সন্ত্রাসের চিত্র সেখানে ফুটে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে যে এই চোর সন্দেহে গণপিটুনি, তাহলে কি এই যে আপনি যেটা বলছেন, সত্যি কি এই কারণেই হচ্ছে, এই যে রাজনৈতিক একটা যে প্রতিহিংসা বা সন্ত্রাসের যে চিত্র, এটা মানুষ আর নিতে পারছে না, সেই জন্য নিজের হাতে আইন তুলে নিচ্ছে? দেখুন, চোর তো তাদের নেতাকে কিছু বলতে পারছে না, তখন ছোট ছিটকে চোর তাকে ধরে পিটিয়ে মেরে দিচ্ছে। তার রাগটা আছে নেতাদের উপর, তারা জানে যে কজন নেতা আছে সবাই চোর, তাদের কিছু করতে পারছে না, তারা জানে তাদের বিচারও হবে না, তো ওই ছোটো একটা ছিটকে চোর আছে তাকে মেরে নিজের মানে রাগটাকে সে করলো। এবং সবচেয়ে বড় কথা আইন ব্যবস্থা আমাদের দেশে কিন্তু প্রায় ভেঙে পড়েছে। মানে মানুষ কিন্তু এখন কোর্টে যাচ্ছে না, ছোটোখাটো কেস হলে লোকে কোর্টে যাচ্ছে না। যেমন ধরুন আপনি জানেন যে হাজার হাজার কেস সুপ্রিম কোর্টে পড়ে আছে, তারপর বহু কেস পড়ে আছে লোয়ার কোর্টে। আর লোয়ার কোর্ট আমাদের পশ্চিমবঙ্গে লোয়ার কোর্ট অ্যাবসলিউটলি ডিফাঙ্ক্ট, মানে সেখানে মানে কিছু হয় না বললেই চলে। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে যে মানুষের, এবং আমি বলছি এটা পরিবর্তন করার একটা চেষ্টা করেছিলেন মোদিজি 2015-তে, কিন্তু সেক্ষেত্রেও আপনি দেখবেন যে ওদের যে কলেজিয়াম সিস্টেম, তারা রায় দিল যে এই রায়টা অসাংবিধানিক। যে 5 জন রায় দিয়েছিল তাদের 2 জন রিটায়ারমেন্টের পর বেরিয়ে গিয়ে বলছে যে আমরা ভুল করেছি। তা যখন চাকরি করেছেন তখন মনে ছিল না? তখন গাড়ি বাড়ি ঠাটবাট, তার জন্য আপনি ভুল রায় দিয়েছেন। আজকে আপনারা রিটায়ারমেন্টের পর বেরিয়ে গিয়ে বলছেন যে ভুল রায় দিয়েছেন, তার জন্য সারা দেশ সাফার করছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা অন্যতম মানে পৃথিবীতে অন্যতম খারাপ বিচার ব্যবস্থা বলতে যাবো যায়। এবং শুধু তাই না, আমাদের দেশে এর একটা বড় প্রভাব কিন্তু অর্থনীতিতে পড়ছে। বহু বিদেশি ইনভেস্টমেন্ট যেটা আমাদের দেশে আসার কথা, সেটা চলে যাচ্ছে ধরুন এই থাইল্যান্ডে, দক্ষিণ কোরিয়ায়, বা ধরুন আপনার মেক্সিকোতে চলে যাচ্ছে। বলছি ব্যাপারটা এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট বলে একটা ব্যাপার আছে। আপনাকে বলি, গত 40 বছরে অন্তত 50 লাখ হিন্দু বাঙালি ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে দেউলিয়া হয়ে গেছে ব্যবসা করতে নেমে দেউলিয়া হয়ে গেছে। কারণ তারা ধরুন একটা ওষুধের দোকানে পেমেন্ট করলো, সে পেমেন্ট পেলো না। মাছের আড়তে সে ধরুন সাপ্লাই করলো আপনার ওই হরমোন বা ওষুধ। এবার মাছের আড়তটা ধরুন শাহজাহানের মতো একটা লোক, বা ধরুন আমাদের এখানকার এই যারা সব আছে বড় বড় হোমরা চোমরা, তাদের মতো কেউ করলো, অনুব্রতর মতো কেউ ধরুন কন্ট্রোল করছে। সে বললো কালকে পয়সা নিতে এলে তোকে খুন করে দেবো। তো তখন যেটা, বা ধরুন এই জ্যোতিপ্রিয় মল্লিকের মতো লোক, কে জ্যোতিপ্রিয়র কাছ থেকে কে পয়সা তুলতে যাবে? এই যে এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্টের অভাব, এর ফলে ব্যবসাটা কিন্তু মার খেয়ে যাচ্ছে।
যাদের ধরুন ইউনিটি আছে তারা ব্যবসাটা চালাতে পারছে, যেমন মারোয়াড়িরা পারছে, বাঙালি মুসলমানরা পারছে, সিন্ধিরা পারছে। কিন্তু ধরুন যাদের মধ্যে ইউনিটি নেই, যেমন হিন্দু বাঙালিরা, তারা ব্যবসা করতে নেমে তারা পুরোপুরি মার খেয়ে যাচ্ছে। এবং এর ফলে এবার ধরুন একটা বিদেশ থেকে একজন ইনভেস্টমেন্ট করবে, তার তো সেই কমিউনিটি নেই। সে দেখছে আমি ব্যবসা করবো, আমি 10টা লোককে 10টা জিনিস সাপ্লাই করবো, তারপর সে যদি পেমেন্ট না করে আমি কোথায় যাব? এর জন্য কিন্তু এই জিনিসটা মার খেয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, আপনাকে আরেকটা কথা বলি, আপনি জানেন মার্কেটিংয়ে পাঞ্জাবে যদি চাকরি করে কেউ, গুজরাটে যদি চাকরি করে তার স্যালারি অনেক বেশি, বা রাজস্থানে চাকরি করলে স্যালারি বেশি। বেঙ্গল থেকে কলকাতায় স্যালারি কম কেন জানেন? কারণ কলকাতায় একটা কোম্পানি জানে আমি যাকে মার্কেটিংয়ে নামিয়েছি, সেই লোকটা ওখানে যখন যাবে সে পেমেন্টটা পাবে না। তো আমাকে ওর মায়না থেকে একটা টাকা ও অলিখিতভাবে কেটে রেখে দেয়। মানে যেই রেসপন্সিবিলিটি ধরুন 60,000 টাকা মায়না পাচ্ছে চণ্ডীগড়ে, সেই রেসপন্সিবিলিটি কলকাতায় 20,000 টাকা মায়না পাচ্ছে। কারণ ও জানে যে এই ছেলেটাকে আমি 3 বছর রাখবো, 3 বছর পর 5 থেকে 10 লাখ টাকা তো আনতে পারবে না, একদম জানা কথা। ফলে মার খাচ্ছে এখানকার যে এমপ্লয়িরা তারাও। এখানে আপনি জানবেন যে কলকাতা হলো সব মেট্রোপলিস এবং সব রাজধানীর মধ্যে সবচেয়ে কম মায়না দেয় কলকাতায়। কলকাতার ছেলেমেয়েদের মায়না সবচেয়ে কম। এর একটা বড় কারণ বিচার ব্যবস্থা সারা ভারতে নেই। কিন্তু যাদের মধ্যে ধরুন একটা মানে সংঘবদ্ধ, যেমন সাউথ ইন্ডিয়ানরা বা পাঞ্জাবি এটসেট্রা, তাদের মধ্যে একটা আছে যে না তুমি আরেকজনকে ঠকাতে পারবে না, যেমন মারোয়াড়িদের আরেকজনকে ঠকাতে পারবে না। কিন্তু যাদের মধ্যে এটা নেই, যেমন ধরুন বিহার, ইউপি বা পশ্চিমবঙ্গের লোকেরা, যাদের মধ্যে এই সংগঠিত ভাবটা নেই, তারা মার খাচ্ছে। এবং এই জন্য এখানে ইনভেস্টমেন্টও কম। ফলে আমি বলছি, দেশের যদি বিচার ব্যবস্থাকে পরিবর্তন না করা যায়, আই ক্যানট এক্সপেক্ট যে আমাকে একটা পুরো কমিউনিটি থাকতে হবে। আমি ব্যবসা করতে নামছি, পেমেন্ট কেন পাবো না? আমার সঙ্গে যদি গুন্ডা না থাকে, এই সিন্ডিকেট ব্যবসাও এসছে। কিন্তু সিন্ডিকেট বিজনেস ইজ বেসিক্যালি বাই প্রোডাক্ট অফ আওয়ার ফেলিওর লিগাল সিস্টেম। ওই ছেলেগুলো সিন্ডিকেট ব্যবসায় গেল কেন? ওরা প্রথমে ইট সিমেন্ট ব্যবসা করতো, তারপর দেখলো বড় বড় প্রমোটাররা ওদের পয়সা দিচ্ছে না, ওরা সিন্ডিকেট তৈরি করলো, এইবার ওদের পয়সাটা দিচ্ছে। কিন্তু আজকে ধরুন ছোটো ওষুধের ব্যবসা করছে বা এই করছে, আর তাদের মধ্যে সেই জিনিসটা নেই। ফলে আমি বলছি যে মানে এই পুরো মানে আপনি যদি কারণ বলেন যে কেন পেটাচ্ছে, আমি অনেকগুলো কারণ বললাম। এই কেন মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কারণ আইন বলে কোনো জিনিস নেই। আর পশ্চিমবঙ্গে অ্যাডিশনালি যেটা নেই সেটা হলো পুলিশ এবং প্রশাসন নেই। অন্যান্য জায়গায় তাও পুলিশ বা প্রশাসন আছে, পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনও নেই, যে জন্য পশ্চিমবঙ্গের অবস্থা সবচেয়ে খারাপ আর কি। এই পুলিশ প্রশাসন প্রসঙ্গে যখন আপনি বলছেন, মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে অনেক জায়গায় পুলিশ, স্থানীয় তৃণমূল নেতারা তারা সহযোগে এই টাকার বিনিময়ে অনেক জায়গায় হকারদের বসিয়েছে। এই যে হকার ইস্যু, সার্বিকভাবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জি নিজেই বলেছেন যে প্রথমে আপনারা বসাবেন, তারপর নিজেরাই বুলডোজার দিয়ে তুলবেন। এটা তো হতে পারে না। কোথাও গিয়ে উত্তরপ্রদেশে সেই বুলডোজার সংস্কৃতি আমরা বাংলাতেও দেখলাম। দেখুন, হকার পুলিশ বসায়নি, অ্যাবসলিউটলি পুলিশ বসায়নি। উনি মিথ্যা কথা বলছেন। আমি একদম বলছি পুরোপুরি অসত্য ভাষণ। এই হকারদের যারা বসিয়েছে সবাই কাউন্সিলর। একসময় বামেরা বসিয়েছে, বামেরা চলে যাওয়ার পর তৃণমূল বসিয়েছে। এবং এটা পুরোপুরি পলিটিক্যালি, এবং প্রত্যেক কাউন্সিলরের দায়িত্ব এদের থেকে যে টাকা আসে সেই টাকা 25 ভাগ হয়ে উপর পর্যন্ত যায়। ফলে ওদের দোষ দিয়ে কোনো লাভ নেই। যারা বসায়, আপনি এখানে জানেন, এখানে একবার হকার উচ্ছেদ করতে এসেছিলো, যে হকাররা উঠে যাচ্ছে তারা স্লোগান দিচ্ছে এখানকার কাউন্সিলরদের নামে। কেন? কারণ কাউন্সিলরটাই বসিয়েছে, এবং কাউন্সিলরদের উপর মাথায় হাত থাকে এমএলএর। এখানে যে সিস্টেমটা চলছে, এমএলএ পুলিশ কন্ট্রোল করে। কাউন্সিলরদের বলে দিয়েছে তোরা যাকে ইচ্ছা মার ধর কর, যেখানে ইচ্ছা রাস্তা দখল কর, জমি দখল কর, আমরা কিচ্ছু বলবো না তোদের। আরও একটা জিনিস গত কয়েকদিন ধরে চলছে, সেটা হলো গ্রামের দিকে যাদের ধরুন জমি পড়ে আছে, সেখানে তৃণমূলের পঞ্চায়েত নেতারা গিয়ে হাজির হয়ে ওখানে গিয়ে বলছে যে আপনার জমিটা আমি কেড়ে নেবো। অমর্ত্য সেন বলেছেন জমি কেড়ে নেওয়া খুব ভালো কথা। অমর্ত্য সেনের থিওরি তো জানেন তো। অমর্ত্য সেন ভূমি সংস্কারকে সমর্থন করেছেন। শুধু সমর্থন করেনি, উনি নিজে ভূমি সংস্কার করে দিয়েছেন। রবীন্দ্রনাথ বুর্জোয়া, রবীন্দ্রনাথের জমি উনি নিজে সংস্কার করে নিয়ে নিজের নামে করে নিয়েছেন। এখন পুলিশ দিয়ে নিজেকে ঠেকিয়ে রেখেছেন। এখন এই অমর্ত্য সেনের মতো লোকেদের অনুপ্রেরণায় গ্রামে গ্রামে এই অনুব্রত বা ধরুন এই আপনার এই জ্যোতিপ্রিয়, এদের যেসব ভাইরা বাইরে বসে আছে, বা এই আপনার শাহজাহান, তাদের ভাইরা যারা বাইরে বসে আছে, তারা জমি দখল করছে এখানে। এবং প্রত্যেকটা আপনি গ্রামে গিয়ে দেখুন, যাদের জমি পড়ে আছে, যারা ধরুন জমি রেখে কলকাতায় বসে আছে, তাদের ডাকা হচ্ছে, ডেকে এসে বলছে জমি পিছু এত টাকা দাও, আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে ভোটে। বহু জমি, মানে প্রতিটি ব্লকে। এবং আপনি পুলিশের কাছে গেলে পুলিশ সঙ্গে সঙ্গে তারপর আপনার জমি হাতছাড়া হয়ে যাবে পুলিশের কাছে গেলে। কারণ পুলিশকে কন্ট্রোল করে ওখানকার এমএলএই ওই লোকগুলোকে পাঠিয়েছে যে তোরা জমিগুলো দখল কর।
ফলে আমি বলছি মানে একটা চূড়ান্ত খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে মানে পশ্চিমবঙ্গের অবস্থা, এবং সেই জন্য মানুষ আর ভরসা রাখতে পারছে না, মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কারণ পুলিশ নেই, প্রশাসন নেই, আইন ব্যবস্থা নেই, বিচার ব্যবস্থা ভেঙে পড়ছে, সেখানে মানুষ যাবে কোথায়?